जय श्री राम, जय श्री राम। লোকে লোকারণ্য চতুর্দিকে, এখানে ঘর টর কেউ সেভাবে পায়নি, যার জন্য সব এখানে রাস্তায় বসে পড়েছে। দেখুন এখানে গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আপনাদের আমার নতুন ভিডিওতে স্বাগত। আমি এখন আছি বেনারসে, আর বেনারসে আমার হোটেলের ঠিক ছাদেই আমি রয়েছি। আর এখান থেকে বেনারসের গঙ্গার ঘাট দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, অনেকে বোটও চড়ছে। আর আজকে আমার জার্নি হচ্ছে বেনারস থেকে অযোধ্যা রাম মন্দির। দুপুর 2টোয় ট্রেন, এখন সকাল 6:15 বাজে। তা আমরা সকাল সকাল কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে তারপরে ঠিক দুপুর 2টোতে আমরা বেরিয়ে যাব। কাশী বিশ্বনাথ মন্দিরের পুজোর ভিডিও আপনাদের দেখাতে পারবো না, তার কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। 10টার সময় আমাদের ঘর ছাড়তে হবে। 10টার সময় আমরা ঘর ছেড়ে তারপরে আমরা বেরিয়ে যাব বেনারস স্টেশনের উদ্দেশ্যে। সেখান থেকে অযোধ্যা রাম মন্দির যাব। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে যখন ঘরে ফিরলাম তখন ঘড়িতে সময় 10:30। তড়িঘড়ি ব্যাগ গুছিয়ে ঘর বন্ধ করে আমরা কেয়ারটেকারকে ঘরের চাবি দিয়ে দিলাম। বলছি, আপনার এখানে আসতে গেলে আপনাকে এমনি ফোন করে এমনি কন্ট্যাক্ট করে পাওয়া যাবে? ডাইরেক্ট ফোন করে আপনি বুকিং করে। আচ্ছা, আপনার নামটা কি দাদা? বিশ্বজিৎ ঘোষ আমার নাম। বিশ্বজিৎ ঘোষ। আপনার ফোন নাম্বারটা একটু বলুন। 7052894922। থ্যাংক ইউ। আপনার ভালো লাগলো খুব ব্যবহার, মানে এবং আমার দর্শক বন্ধুরা যদি কেউ আসে আপনি অবশ্যই হেল্প করুন। বন্ধুরা, অলরেডি আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এখন বাজে ঘড়িতে সময় 11টা। এখন আমরা কিছু খাওয়া দাওয়া করে যাব স্টেশনে। সেখান থেকে দুপুর 2টোয় ট্রেন আছে অযোধ্যা রাম মন্দির যাও। বাঙালিতলা রোডের এই গলিতে বেশ কয়েকটি হোটেল এবং রেস্টুরেন্ট আছে, তাই দুপুরের মধ্যাহ্নভোজনের জন্য ঢুকে পড়লাম এখানকার একটি রেস্টুরেন্টে। একটা রেস্টুরেন্টে বসে পড়েছি, নাম বাবা রেস্টুরেন্ট। একটা ভেজ মিলের অর্ডার দিয়েছি, 150 টাকা প্লেট। অলরেডি খাবার দিয়ে গেছে আমাদেরকে এখানে। বাহ, এটা কি দই? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের 150 টাকার থালি এটা। এখানে রয়েছে রাইস, একটু ভাত আছে, আলু ভাজা, বেগুন ভাজা, ডাল, একটা সবজি আছে, এখানে স্যালাড রয়েছে, আর তার সাথে একটা দইও রয়েছে। এই 150 টাকার মধ্যেই এই থালি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া খুব ভালো ছিল, রান্নাও খুব সুন্দর ছিল। যাই হোক, এখন আমরা যাব সোজা স্টেশনে। স্টেশনে যাওয়ার আগে বেনারসের বিখ্যাত পানের স্বাদ নেওয়ার জন্য একটি পানের দোকানে দাঁড়িয়ে পড়লাম। বেনারসে আসবো আর পান খাবো না সেটা হয়, তাই চলে এলাম বিখ্যাত কুবের পান ভান্ডার এই দোকানে। একটা পান 40 টাকা দাম। খেয়ে দেখবো কেমন। গদিলা মোড়ের কাছ থেকে মাথাপিছু 20 টাকা অটো ভাড়া দিয়ে আমরা রওনা দিলাম বেনারস স্টেশনের উদ্দেশ্যে। চলে এসেছি বারাণসী রেল স্টেশনের সামনে। বারাণসী স্টেশনে যখন পৌঁছালাম তখন ঘড়িতে সময় 1:10। আমাদের ট্রেন ছিল ট্রেন নাম্বার 14213 বারিজ ইন্টারসিটি এক্সপ্রেস, যেটি প্রতিদিন দুপুর 2টোয় বারাণসী থেকে অযোধ্যা হয়ে
বারিজ পর্যন্ত যায়, আর আমাদের টিকিট কনফার্ম থাকায় ট্রেনে ওঠার ঝামেলা ছিল না। কিন্তু নির্ধারিত সময় থেকে প্রায় 25 মিনিট লেটে যখন 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দিল, বুঝতে পারলাম উত্তরপ্রদেশের এই বেনারস স্টেশন থেকে অযোধ্যা যাওয়ার লোকের সংখ্যা নেহাত কম নয়। এই ট্রেনেই একটি রিজার্ভেশন কামরা এবং সেটি সিসি চেয়ার কার, বাকি সব জেনারেল। সিসি চেয়ার কারের ভাড়া 335 টাকা এবং জেনারেলের ভাড়া 70 টাকা। এই ট্রেনে আমাদের কোচ নাম্বার ছিল C1 আর সিট নাম্বার ছিল 41, 42। বারাণসী ইন্টারসিটি এক্সপ্রেসে সিটে আমরা বসে পড়েছি। এখনও ট্রেন ছাড়েনি, এসিও চালু হয়নি, প্রচণ্ড গরম লাগছে। নির্ধারিত সময় থেকে প্রায় 30 মিনিট লেটে আমাদের ট্রেন রওনা দিল অযোধ্যা ধাম স্টেশনের উদ্দেশ্যে। বারাণসী থেকে 188 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেছি অযোধ্যা ধাম জংশনে। অযোধ্যা ধাম স্টেশনে নেমে দেখলাম ট্রেনটি প্রায় খালি করে সমস্ত যাত্রী রওনা দিল রাম মন্দিরের উদ্দেশ্যে। আর রাম মন্দিরের কাছে গিয়ে বুঝলাম সেখানে আশেপাশে কোনো ঘর পাওয়া যাবে না। এখান থেকেই দেখা যাচ্ছে এই রাম মন্দির যাওয়ার রাস্তা। লোকারণ্য চতুর্দিকে, এখানে ঘর টর কেউ সেইভাবে পায়নি, যার জন্য সব এখানে রাস্তায় বসে পড়েছে। দেখুন এখানে সে কীভাবে রাস্তায় বসে পড়েছে। রাম মন্দিরের কাছে কোনো ঘর না পেয়ে চলে এলাম স্টেশনের কাছে এবং সেখানে একজনের বাড়িতে 8x10 একটি ঘর, কমন বাথরুম সহ পার ডে 1500 টাকায় ভাড়া নিলাম। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর একটা রুম পেয়ে গেছি। ঘরে জিনিসপত্র রেখে ঠিক করলাম রাম মন্দির পরের দিন সকালে দেখব। তাই রাম মন্দিরকে পাশ কাটিয়ে রওনা দিলাম এখানকার আরেকটি দর্শনীয় স্থান লতা মঙ্গেশকর চকের দিকে। আর রাস্তায় যেতে যেতে চোখে পড়ল আরেকটি সুন্দর পার্ক। আমরা চলে এসেছি এখন রাজকিয়া তুলসী উদ্যান অযোধ্যা। একটা সুন্দর পার্ক রয়েছে, এই পার্কটাকে আমি একটু এক্সপ্লোর করবো আর তার সাথে আপনাদেরকেও দেখাবো। ঘড়িতে সময় রাত 8:40 আর আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক লতা মঙ্গেশকর চকের ঠিক কাছে। কিংবদন্তি ভারতীয় প্লেব্যাক সিঙ্গার লতা মঙ্গেশকরের নামে এই চকটি নির্মিত হয়। এটি নয়াঘাটের কাছে অবস্থিত। 14 নজনের এই বীণাটি লম্বায় 40 ফুট এবং উচ্চতায় 12 মিটার। এটি তৈরি করতে আনুমানিক 7,90,00,000 টাকা খরচ হয়েছে। 2022-এর 24শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা এটি উদ্বোধন করা হয়েছিল। পরের দিন সকাল সকাল স্নান সেরে ঘড়িতে যখন সময় সকাল 6টা, বেরিয়ে পড়লাম রাম মন্দির দর্শনের উদ্দেশ্যে। সকাল সকাল চলে এসেছি রাম মন্দিরের প্রাঙ্গণে। আমরা এখন রাম মন্দির দেখতে যাব। অযোধ্যা রাম মন্দিরের ইতিহাস 11 শতকে ফিরে আসে, যখন এটি মূলত ভগবান রামের উৎসর্গ হিসাবে নির্মিত হয়েছিল। 16 শতকে মুঘল আমলে ঘটনাটি নাটকীয় মোড় নেয়। সম্রাট বাবর সেই জায়গায় বাবরি মসজিদ নির্মাণের নির্দেশ দিয়েছিলেন, যেখানে রাম মন্দির আগে থেকেই ছিল। এর ফলে দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক এবং ধার্মিক বিরোধ দেখা যায়, যা বহু শতাব্দী ধরে চলতে থাকে।
অবশেষে ভারতের সুপ্রিম কোর্ট এই বিষয়ে একটি ঐতিহাসিক রায় প্রদান করে। আদালত ওই বিতর্কিত স্থানে রাম মন্দির নির্মাণের অনুমতি দেয় এবং স্থানটির ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্ব স্বীকার করে। আর তাই অবশেষে 2024 সালের 22শে জানুয়ারি ওই মন্দিরের ঐতিহাসিক উদ্বোধন হয়, যার ফলে এখানকার রাস্তায় রাস্তায় এবং মোড়ে মোড়ে একটাই নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রাম মন্দিরের প্রবেশের পথে দুধারের কারুকার্য বেশ সুন্দর, আর মন্দিরের কারুকার্য এতটাই নিখুঁত এবং সুন্দর যা মুখের ভাষায় প্রকাশ করা যাবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ভেতরে মোবাইল বা ক্যামেরা অ্যালাউ না থাকায় আপনাদের ভেতরের ভিডিও আমি দেখাতে পারলাম না। এখানে এসে আমাকে থেমে যেতে হবে, তার কারণ এরপরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই। তাই মোবাইল জমা রেখে আমি ভিতরে যাব, আর আপনাদেরকে ভিতরের ছবি দেখাতে পারবো না। আমি রাম মন্দির ভিজিট করে বেরিয়ে এসেছি। যেহেতু ভিতরে ক্যামেরা বা মোবাইল অ্যালাউ নেই, তাই আপনাদেরকে ভিতরের ছবি দেখাতে পারলাম না। আর একটা কথা বলছি বন্ধুরা, এখানে মোবাইল বা ক্যামেরা নিয়ে যারা আসবেন তারা একটু সাবধানে থাকবেন। তার কারণ এখানে ভিতরে মোবাইল ক্যামেরা রাখার ওইখানটাতে প্রচণ্ড গোলমাল হচ্ছে এবং যে কোনো সময় মানুষ অসুস্থ হয়ে যেতে পারে, আর অনেক সময় লাগবে। যেমন আমার এই মোবাইলটা রাখতে আমার 40 মিনিট সময় লেগেছে। তাই আমি বলবো আপনারা একটু সাবধানে থাকবেন যারা এখানে মোবাইল ক্যামেরা ব্যাগ এসব নিয়ে আসবেন। কিন্তু এখানকার পুলিশ যথেষ্ট ভালো ব্যবহার করছে এবং শুধু আমার মনে হয় ভিতরে আরেকটু স্ট্রিক্ট হওয়া উচিত ছিল পুলিশ প্রশাসনে। যাই হোক, এখন আমরা পরবর্তী আর এখানে এই বসার জায়গা রয়েছে অনেক, চাইলে আপনারা এখানে বসে বিশ্রামও করতে পারেন। এখানে অনেক জায়গা সিট রয়েছে বসার জন্য, আপনারা বসে এখানে বিশ্রাম করতে পারেন। খুব সুন্দর অনেকটা জায়গা রয়েছে। আর এখানে পরিবেশও বেশ ঠান্ডা, ফ্যান রয়েছে, কয়েকটা এসিও রয়েছে, যথেষ্ট ঠান্ডা আছে এই জায়গাটা। টয়লেটের ব্যবস্থাও রয়েছে, মেল ফিমেল টয়লেটের ব্যবস্থা রয়েছে। এখানে ড্রিঙ্কিং ওয়াটার আছে, সবাই জল খাচ্ছে। রাম মন্দির এবং রামলালা দর্শনের পর সকাল 10টার মধ্যে ঘরে ফিরলাম, আর দুপুরের খাবার সেরে ঘড়িতে সময় যখন দুপুর 3টে রওনা দিলাম অযোধ্যা স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে নয়াঘাটের উদ্দেশ্যে, যাকে এখানে অনেকে রামঘাট বলেও জানে। আমরা এখন চলে এসেছি নয়াঘাটের কাছে, এটাকে অনেকে রামঘাট বলে। রামঘাট অযোধ্যায় রামকৃপাইদি নামেও বিখ্যাত। এটি অযোধ্যা জংশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে সরায়ু নদীর তীরে অবস্থিত। হিন্দু ধর্মে কথিত আছে ভগবান রামকে নাকি এখানেই দাহ করা হয়, তাই বহু পর্যটক এখানে এসে এই পবিত্র জলে স্নান করে। একটু এগোলেই দেখা যাবে সরায়ু নদীতে একটি বাঁধ দিয়ে এই ঘাটটি নির্মাণ করা হয়েছে। বাঁধটিকে অতিক্রম করলে এই সরায়ু নদীটি দেখতে পাওয়া যায়, আর এই সরায়ু নদীতে বোটিংয়ের ব্যবস্থাও আছে। আর আমরা মাথাপিছু 100 টাকা দিয়ে এখানে বোটিং করলাম। তবে এখানে 10 জন না হলে বোট ছাড়ে না, তাই আমাদের কিছুটা সময় এখানে অপেক্ষা করতে হয়েছিল। তো বন্ধুরা, সবশেষে ঘোরাঘুরি করে আমি এখন ঘরে চলে এসেছি। আর আমার অযোধ্যার ভ্রমণ কাহিনী আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে আরেকটি জায়গায় কোনো একটি ভিডিও নিয়ে।